তারা? তারা নীরব দৃষ্টিতে রৌদ্রূপের দিকে একবার দৃষ্টিপাত করল, এরপর চোখ নামিয়ে নিল। ভেজা গলায় বলল, আমি কি আপনাকে খুব বেশি বিরক্ত করছি রৌদ্র? কাল রাতের বেলা ঘটে যাওয়া ঘটনার ক্ষুদ্রাংশ আমারও খেয়ালে আটকে আছে। আমি কি করব আমি না বুঝতে পারছি না রৌদ্র। আমি ডিপ্রেশনে চলে গিয়েছি রৌদ্র। কি করব আমি? এত মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। আল্লাহ আমায় কেন জীবিত রাখলেন? মেরে ফেলতেন, আমি মরে গিয়েও বেঁচে যেতাম। রৌদ্রূপ তারার বলা কথাগুলো মন দিয়ে শুনল। এতে অবশ্য রৌদ্রূপের কিছুটা মনক্ষুণ্ণ হলো। বারবার তারার বলা কথাগুলো শ্রবণেন্দ্রিয়ের কাছে সম্মচারিত হচ্ছে। রৌদ্রূপ প্রগাঢ় গলায় বলল, ডিপ্রেশনে কারা ভোগে জানো? যারা নিজের ভাবনার বিষয়গুলোকে ছোট্ট ছোট্ট ঘটনাতে কিংবা অল্প কিছু বিষয়কে সীমাবদ্ধ রাখে এবং সারাদিন সেসব নিয়েই ভাবে। তুমি তোমার ভাবনা চিন্তার পরিধি বাড়াও, ডিপ্রেশন তোমাকে ছুঁতেও পারবে না। সারাদিন অতীত নিয়ে পড়লে তুমি কিভাবে সাধারণ জীবন পদার্পণ করবে? আমি তোমাকে বলিনি তোমার অতীত জীবনের সবকিছু ভুলে যেতে, কখনো সেসব ভোলা সম্ভব না। কিন্তু তুমি সেসব মনে রাখার চেষ্টা করো বলেই তো বারবার মাথায় আসে। তুমি নিজেকে নিজের মতো গুছিয়ে নাও, নিজের প্রতি খেয়াল রাখো, নিজেকে ভালোবাসো, দেখবে তোমার পৃথিবীটা অন্যরকম। তারা রৌদ্রূপের বলা কথা শুনে কেঁদে ফেলল। এই বেদিশা জীবনের সমাপ্তি হবে কবে? কখনো কি সে ৮-১০ জন মানুষের মতো বাঁচতে পারবে না? বুক ভরে মুক্ত নিঃশ্বাস গিতে পারবে না? রৌদ্রূপ তারার অজান্তেই তারার জন্য সংরক্ষিত একটি সাধারণ জীবনের রুটিন তৈরি করল। তারা নিজের মতোই চলবে, তবে তারাকে পরিচালনা করবে রৌদ্রূপ। তারার জীবনযাপন একেবারে খাপছাড়া। ঠিক সময় খাবার দাবার খায় না, রাতে বেশিরভাগ সময় বিশ্রাম না নিয়ে জেগে থাকে। সাধারণ কোনো মানুষ যদি রাতে না ঘুমিয়ে দিনে ঘুমিয়ে কাটিয়ে দেয়, তাহলে তার এমনটা হওয়া অস্বাভাবিক কিছু না। রাতের অংশটুকু আমাদের মস্তিষ্কের অলস সময়। এই সময়টুকুতে আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয়। একটি মানুষের মস্তিষ্ক যদি বিরামহীনভাবে অবিশ্রামহীনতায় ভোগে, তবে হ্যালুসিনেশন হবেই। যে কোনো জিনিস কিংবা বস্তুরই একটি স্বাভাবিক নিয়ম নীতি থাকে। আমরা সেটি অনুসরণ না করলে হিতে বিপরীত তো হবেই। রৌদ্রূপ টেবিলে খাবার সাজালো। তারা সন্নিকটে এসে বলল, তারা খাবে, চলো। সকাল থেকে খাওয়া হয়নি তোমার কিছু? আমি খাবো না রৌদ্র, ক্ষুধা লাগেনি আমার। আমার না কিছুই ভালো লাগছে না। একটু একা থাকতে দিন আমায় রৌদ্র। রৌদ্রূপ দুটো লম্বা লম্বা নিঃশ্বাস ফেলল। আকুলতা মিশ্রিত কণ্ঠে বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করলে শরীর মন দুটোই ভালো লাগে। তারা, শোনো, একটা প্রবাদ আছে, চিত্তে শান্তি থাকলে দুনিয়া শান্তি। শরীর আর মনে যদি শান্তি থাকে, তাহলে সারা দুনিয়ায় তোমার জন্য শান্তি লাগবে। আর যদি শরীর আর মনে শান্তি না থাকে, তাহলে এই দুনিয়ার যত সুখ আছে তা যদি কেউ তোমার পায়ের কাছে ফেলে দেয়, তাও তোমার কাছে ওটাতেও শান্তি লাগবে না। তারা শান্ত দৃষ্টিতে রৌদ্রূপের দিকে তাকালো। এই মুহূর্তে তারার মধ্যে এক বিন্দু শান্তি পাওয়ার লোভ জাগ্রত হয়েছে। এই জীবনের শান্তির বড্ড অভাব যে তার। হয়তো রৌদ্রূপের কথা শুনলে মনে বিন্দু পরিমাণ শান্তির অভাব আসলেও আসতে পারে। তারা হেঁটে গেল টেবিলের দিকে। বিকেলে হালকা টলমল বাতাসের আমেজ। তারা বারান্দায় দৌড়ে গেল। বাতাসে বারবার তারার চুলগুলো এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে এদিক ওদিক। রৌদ্রূপ তারার দিকে মগ্ন হয়ে তাকিয়ে রইল। ভীষণ খামখেয়ালি একটা মেয়ের সঙ্গে আছে রৌদ্রূপ। কোনো দিকে কোনো খেয়াল নেই। রৌদ্রূপ মৃদু হেসে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তারা অস্পষ্ট চোখে ভারী ভারী পলক ফেলছে। বাতাসে চোখ দুখানি বুজে আসছে বারবার। রৌদ্রূপ ক্ষীণ হেসে বলল, ইউর দ্য কুইন অফ মাই হার্ট। রৌদ্রূপ এটুকু বলেই নিজের বুকে একটা হাত দিয়ে ঝুঁকে দাঁড়ালো। তারা ঠোঁটে অল্প প্রবাহের হাসির রেখা দেখা দিল। চুল ঠিক করতে করতে বলল, কুইন হতে গেলে আলাদা রাজ্য, সৈন্য, সদস্য সহ আরো অনেক ক্ষমতার অধিকারী হতে হয়। আমার মধ্যে সেই সবের ছিটে ফোটাও নেই। আমি হলাম রূপকথার রাজ্যে সেই ঘুটে কুড়ানি, যার নেই কোনো রাজত্ব আর যার নেই কোনো অসাধারণত্ব। রৌদ্রূপ তারার কথা শুনে তাচ্ছিল্যপূর্বক হাসল। দৃষ্টিতে বেশ খানিকটা স্থিরতা বজায় রেখে বলল, দ্য কুইন ইজ অলওয়েজ দ্য কুইন। তুমি যদি মনে করো পৃথিবীর সবচেয়ে সুন্দর সাহসী মেয়েটি তুমি, তাহলে সেটাই তুমি। তুমি যদি মনে করো তুমি পৃথিবীর সবচেয়ে ভীতু কুৎসিত মেয়ে, তাহলে তোমার কাছে তুমি সেটাই। এসব আসলে তোমার মনের উপর নির্ভর করে। তুমি আসলে নিজেকে কিভাবে দেখছো বা দেখতে চাও,
আমার কথা বাদ দিলাম, আপনি আমাকে কিভাবে দেখেন রৌদ্র? রৌদ্রুপ কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল। খানিকক্ষণ পর নীরবতা কাটিয়ে বলল, চাঁদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো শক্তি কিংবা সামর্থ্য আমার নেই। রৌদ্রুপ এইটুকু বলেই তারার পাশ কাটিয়ে চলে গেল। তারা অনতিপূর্বেই রৌদ্রুপের পিছু ছুটল। সে কি আসলেই চাঁদ, নাকি রৌদ্রুপ মিথ্যে বলল? তারা সন্ধ্যায় আবার আরেকবার স্নান করল। ভালো লাগছে না কিছু, মাথা ঝিমঝিম করছে বারবার। তারা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ব্যস্ত হয়ে এগিয়ে যাচ্ছে। রৌদ্রুপ রং তুলি নিয়ে টেবিলে পর্সা সাজিয়ে বসেছে। তারা হাত থেকে টাওয়ালটা ফেলে কৌতূহলী দৃষ্টিতে রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপের ছোট্ট টেবিলটার সামনে থুতনি ঠেকিয়ে রৌদ্রুপের রং তুলিতে হাত বোলালো। রৌদ্রুপ হস্তে এক কুণ্ডুলির রং মাখিয়ে সবেমাত্র আঁকি বুঝে শুরু করেছিল। তারার এহেন আদুরে আচরণ দেখে স্নেহার্দ্য সুলভ ভঙ্গিতে দৃষ্টিপাত করল। মেয়েটা খুব অদ্ভুত, কিছুটা পাঁচমিশালি আচারের মতো, কখনো টক কখনো মিষ্টি টাইপ। রৌদ্রুপ রঙের তুলি ডুবিয়ে তারার নাকে একটু করে ছুঁয়ে দিল। নিজের নাকে তরল কোনো পদার্থের স্পর্শ পেয়ে তারা ট্যাড়াভাবে নিজের নাকের দিকে তাকালো। ইস, রং লেগে গিয়েছে। রৌদ্রুপ তারার কাণ্ড দেখে হেসে ফেলল। তারা হাতে এক থাবলা রং মাখিয়ে রৌদ্রুপের গালে লাগিয়ে দিল। রৌদ্রুপ রঙে রাঙানো বদনখানি এলিয়ে ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে তুলল। তারা রৌদ্রুপের আঁকা ছবিটার দিকে তাকালো। একে রৌদ্রুপ নিজেরই ছবি আঁকছে। তারা চক্ষু যুগল কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। তারা অদ্ভুত দৃষ্টিতে একবার রৌদ্রুপের দিকে তাকালো, আর একবার ওই ছবিটার দিকে তাকালো। বিস্ময়ের রেশ না কাটিয়েই বলে ফেলল, কেউ নিজের ছবি আঁকে? আমি এটা আজ প্রথমবারের মতো দেখলাম। রৌদ্রুপ স্নান হাসিল। রং মাখা মুখে হাত বুলিয়ে বলল, কেন? কেউ যদি নিজেকে ভালোবাসতে পারে তাহলে নিজের ছবি আঁকা যাবে না কেন? তারা রৌদ্রুপের কথার জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর তুলতুলে আঙুলগুলোতে রং মাখিয়ে রৌদ্রুপের ছবিটাতে রৌদ্রুপের গাল বরাবর রং মাখিয়ে দিল। বাস্তবে যেভাবে কিছুক্ষণ আগে রৌদ্রুপের গালের রং লাগিয়েছিল, একেবারে সেভাবে। ছবিটা দেখে মনে হচ্ছে রৌদ্রুপ সবেমাত্র অং দিয়ে হোলি খেলে এসেছে। তারা দুহাত ভর্তি রং নিয়ে ঝলমলিয়ে হেসে উঠল। রৌদ্রুপ তারার হাসির শব্দ শুনে বিলম্ব করল না, দৌড়ে তারা সন্নিকটে এসে দাঁড়াল। ছবিখানা দেখে রৌদ্রুপও না হেসে থাকতে পারল না। বাস্তবিক অর্থে আসলেই মনে হচ্ছে রৌদ্রুপ হোলি খেলে এসেছে। রৌদ্রুপ ছবিটার দিকে দুচোখ স্থির করে তাকালো। অতি প্রচ্ছন্নে আনমনে বিড়বিড় করে বলল, এই রঙের ন্যায় রঙিন স্নিগ্ধময়ী হবে তোমার জীবন, অপেক্ষা শুধু সময়ের। রৌদ্রুপের বলা কোনো কথাই তারা শুনল না। এখনও সে সেই ছবিতেই মত্ত হয়ে পড়ে রয়েছে। রৌদ্রুপ মুচকি হেসে উঠে দাঁড়ালো। যে যেটা নিয়ে থাকতে ভালোবাসে তাকে সেটা নিয়েই থাকতে দেওয়া উচিত। রৌদ্রুপ সবেমাত্র বিছানায় গা ছুঁয়েছে। কৌতূহল মাখা চোখে আনমনে হঠাৎই তারার দিকে চোখ গেল তার। চিন্তিত ভঙ্গিমার সুস্পষ্ট ছাপ তারার চাহনিতে। তারার চোখে দৃষ্টি দুখানি গিয়ে ঠেকেছে স্বচ্ছ সাদা মেঝেতে। রৌদ্রুপ বিস্মরি নিয়ে তারার দিকে তাকালো। তারার শরীরে নিজের হাতের ছোট্ট একখানা স্পর্শ দিতেই তারা চমকে উঠে রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপ কপালের মধ্যমালায় লম্বাটে ভাঁজ করে বলল, এত চিন্তা কিসের তোমার? ছোট করে একটা মেয়ে, এ বয়সে এত চিন্তা? বুড়ো হলে তো আর খোঁজেই পাওয়া যাবে না। আজগুলো চিন্তা বাদ দিয়ে মাথা ঠান্ডা করে ঘুম দাও। তারা তখনও আগের ন্যায় চুপচাপ নিষ্প্রাণ ভঙ্গিতে তাকিয়ে আছে। হঠাৎই রৌদ্রুপকে অবাক করে দিয়ে বলল, দেহের এই অমসৃণ কলঙ্কের দাগ কি মুছবে না কখনো, নাকি থেকে যাবে এভাবে সারা জীবন? রৌদ্রুপের হৃদয়ে উথাল পাথাল ঢেউ খেলে গেল। বদনে কিছুটা স্নেহ আর মমতা মিশ্রিত করে রৌদ্রুপ বলল, চাঁদের গায়ে এক আকাশ পরিমাণ কলঙ্কের দাগ থাকলেও সে চাঁদ। চাঁদের গায়ে এত কলঙ্ক, তবু সে সবচেয়ে সুন্দর। থাকুক না কিছু কলঙ্ক, থাকুক না কলঙ্ক মাখা চাঁদের সে অপূর্ব সৌন্দর্য। তারা নেত্রযুগলে মায়ার অস্পষ্ট মোহজাল বিছিয়ে দিল কেউ। দরদে অক্লান্ত হৃদয়ে তারা বলল, রৌদ্রপ, আমি নিজে থেকে তাদেরকে কোনো শাস্তি দিতে পারবো না, সেরকম শক্ত মন মানসিকতা আমার নেই। আজকাল একটা জিনিস খুব জানতে ইচ্ছে হয়, সৃষ্টিকর্তা তাদের জন্য কি শাস্তি বরাদ্দ রেখেছেন? পরকাল অবধি কি আমাকে অপেক্ষা করতে হবে? আমি নির্দোষ হয়েও ইহলোকে বিস্তৃত পরিমাণ শাস্তি ভোগ করলাম, তারা কি এক বিন্দু পরিমাণ শাস্তি পাবে না? রৌদ্রুপ তারার গালে আঙুলের পরশ এঁকে দিল। প্রলুব্ধ গলায় বলল, পরলোকে সৃষ্টিকর্তা কি শান্তি বরাদ্দ রেখেছেন তা আমি জানি না,
তবে ইহলেখেও তাদের জন্য শাস্তি আছে। জীবনের অপ্রীতিকর এক পর্যায়ে এসে পড়বে, নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাবে। জানো তো তারা, একটা মানুষ যখন অন্যের কাছে অপরাধী হয়ে যায় তখনও তার খুব একটা খারাপ লাগে না, কিন্তু একবার যদি কেউ নিজের কাছে অপরাধী হয় তবে তার জীবনের সব শান্তি হারাম হয়ে যায়। অনুশোচনার আগুনে দগ্ধ হতে হতে পুড়ে ছারখার হয়ে যায়। তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বুকে একরাশ চাপা কষ্ট নিয়ে বলল, কোনো দোষ না করেও আমি কষ্টের সাগরে পতিত হয়েছি রৌদ্র। আমার জীবনটা নরকের আগুনে বিষিয়ে গিয়েছে। আঘাতে আঘাতে খণ্ড বিখণ্ড হয়েছে আমার মন। রৌদ্রুপ তারাকে আর কোনো কথা বলতে দিল না। তারার থুতনিতে হাত রেখে বলল, এসব বাদ দাও, ঘুম দাও একটা। তুমি তো আমার চাঁদ, তুমি ভেঙে পড়লে চলবে? চাঁদ ভেঙে গেলে পৃথিবী টিকবে কি করে? রৌদ্রোজ্জ্বল সকালে তারা বিছানা থেকে উঠল। রৌদ্রুপ সেই সকালে অফিসে চলে গেছে। অগত্যা কি আর করা, তারা আরেকবার ঘুমন্ত পুরীতে পাড়ি জমিয়েছে। চা হাতে নিয়ে বারান্দায় গেল তারা। রোদের তাপে চোখ ঝলসে এলো। অবিলম্বেই বারান্দা থেকে প্রস্থান করল তারা। এমনিতেই হাতে গরম চা, আবার তার মধ্যে এত তীব্র রোদ। বিরক্তিমাখা মুখ করে তারা হেঁটে চলল। বসার ঘরে গিয়ে চা হাতে নিয়ে বসল তারা। চায়ে চুমুক দেওয়া মাত্রই দেয়ালে জুড়ে বসে থাকা এক অপরূপ বস্তুর দিকে দৃষ্টি গেল তারার। তৎক্ষণাৎ চায়ের কাপখানা রেখে সোফা থেকে উঠে দাঁড়ালো তারা। দেয়ালের সন্নিকটে গিয়ে মুহূর্তেই হেসে ফেলল তারা। সেদিন রৌদ্রুপের রংমাখা ছবিটা দেয়ালে টানানো। রঙের বিভীষিকায় রৌদ্রুপকে চেনাই যাচ্ছে না। তারা ছবিটায় রিক্ত হস্তে হাত বোলালো। দেয়ালে থাকা ফ্রেমে বাধাই করা ছবিটা সত্যিই অসাধারণ। জাদু আছে রৌদ্রুপের হাতে। সত্যিই অসাধারণ ছবিটা। তারা এলোমেলো পায়ে বাড়ি জুড়ে হাঁটাহাঁটি করতে, ঘোরাঘুরি করতে আরম্ভ করল। কি আর করবে, বাড়িতে সে যে একেবারে একা। টেলিফোনটার দিকে চোখ যেতেই তারা থমকে গেল। এখন সবার হাতে হাতে মোবাইল ফোন, তবুও এই বাড়িতে কি সুন্দর টেলিফোন। তারা দ্রুত রৌদ্রুপের নাম্বারটা তার ফোন থেকে টুকে নিল। টেলিফোনে রৌদ্রুপের নাম্বারে কল দিয়ে তারা অপেক্ষা করল। এ কি, রৌদ্রুপ ধরছে না কেন ফোনটা? তারা অভিমানে টেলিফোনটা পূর্বের স্থানে রেখে দিল। বাড়িতের যত ভাবভঙ্গি রৌদ্রুপের, এই বাইরে গিয়েই তারাকে ভুলে গেল সে। এত ভুলে মনা মন কেন তার? একটু খেয়ালে রাখা যায় না তারার কথা? টেলিফোনটা হুট করে বেজে উঠল। তারা ভারাক্রান্ত মন নিয়ে টেলিফোনটা উঠিয়ে বলল, হ্যালো। কি হয়েছে তারা? তারা কি হবে? মরে যাবো এই হবে। রৌদ্রুপ মুখ থেকে বিরক্তিমাখা শব্দ উচ্চারণ করল। নির্লিপ্ত গলায় বলল, আমি ভয় পেয়েছিলাম তারা, ভেবেছিলাম বাসায় কেউ হয়তো ফোন করে বলবে, রুদ্রব সাহেব আপনার ওয়াইফ সুইসাইড করেছে। লাস্টে কি পোড়াবো নাকি কবর দেব? তারা শব্দ করে হেসে ফেলল। ঠোঁটে হাসি রেখা ধরে রাখল। নিভৃতে বলল, রৌদ্রুপ, আমার মতো জীবিত মানুষটাকে এইভাবে মেরে ফেললেন। আমি রাগ করলাম রৌদ্রুপ। আপনি আমায় নিয়ে মজা করেছেন। অভিমানে ফুলে ফেপে উঠল তারা। রৌদ্রুপ উৎকণ্ঠাযুক্ত গলায় বলল, আমি কিন্তু ওভাবে বলিনি। তোমার মাথা মাঝে মধ্যে কাজ করা বন্ধ করে দেয়, তখনও তো সুইসাইড করার বাসনা জেগে ওঠে। তারা মিটমিটিয়ে হেসে ফেলল। ঘটনা কিন্তু সত্য। রৌদ্রুপ অফিস থেকে বেরিয়েই তারার জন্য ভালো কোচিং সেন্টারের খোঁজ করল। ভালো কোচিং সেন্টার পেল বটে, তবে সমস্যা ওই একটাই, বাসা থেকে একটু দূরে। রৌদ্রুপ তবুও তারার নাম রেজিস্ট্রেশন করে তারাকে ভর্তি করিয়ে দিয়ে এলো। সপ্তাহে 5 দিন ক্লাস। রৌদ্রুপ ক্লান্তিমাখা শরীরে এবার বাড়ির পথ ধরল। কোচিং সেন্টারটা আসলেই প্রয়োজন ছিল। কষ্ট হলেও রোজ তারাকে এখানে পৌঁছে দিয়ে অফিসে যাবে। একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর জন্য হলেও পড়াশোনা করা জরুরি। রৌদ্রুপ বাড়ি ফিরে দেখল বাইরে থেকে গেট লাগিয়ে দেওয়া। রৌদ্রুপ বিলম্ব না করেই ছাদের সিঁড়িতে উঠে এক দৌড়ে উপরে উঠল। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে তারা কফি খাচ্ছে। রৌদ্রুপ জোরে জোরে শ্বাস ফেলল। কড়া পাহারায় রাখতে হবে এই মেয়েকে। কখন কি করে ফেলে কে জানে। রৌদ্রুপ শার্টের কলার ঠিক ঠিক করতে তারা সন্নিকটে গিয়ে উপস্থিত হলো। গলা খাঁখারি দিয়ে আওয়াজ সৃষ্টি করলো। তারা কফির কাপটা মোটা সিমেন্টের রেলিংয়ের উপরে রেখে পাশ ফিরে তাকালো। তাকানো মাত্রই রৌদ্রুপের দিকে দৃষ্টি গেল তারার। তারা হেসে বলল, কখন এলেন? রৌদ্রুপ প্রত্যুত্তরে কোনো জবাব দিল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। শেষে মৌনতা কাটিয়ে বলল, ছাদে আসলে যে? তারা রৌদ্রুপের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে হাসল। পরিতৃপ্ত কণ্ঠে বলল, আমার চিরকালের বন্ধু, আমার সখা চাঁদকে দেখতে এসেছিলেন। রৌদ্রুপ অধরে হাসির রেখা ফুটিয়ে তুলল। বেশ আদুরে ভঙ্গিতে বলল, চাঁদ আবার চাঁদকে দেখে কিভাবে? চাঁদ তো একটাই। তারা বিস্মিত হয়ে রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপ ঘর এদিক ওদিক ঘুরিয়ে কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল। ভালো একটা কোচিং রেজিস্ট্রেশন করে রেখেছে, সকাল 7টা থেকে ক্লাস শুরু।
কালকে থেকে ক্লাসে জয়েন করবে। পড়াশোনার উপরে কোনো রূপ ফাঁকিবাজি আমি কিন্তু মেনে নেব না। তারা ঠোঁট এলিয়ে হাসল, তাচ্ছিল্যের স্বরে বলল, আমার পড়াশোনা নিয়ে ফুপিদের সেই কত অজুহাত। মেয়ে মানুষ এত পড়ে কি করবে, মেয়ে মানুষকে বেশি পড়াশোনা করানো মানেই উচ্ছৃঙ্খলতা, মেয়ে মানুষ যত শিক্ষিত হবে সমাজে ডিভোর্সের হার তত বৃদ্ধি পাবে। দেখলেন না, বয়স আর কত হবে আমার, এর মধ্যে বিয়ে হয়ে গেল। রৌদ্রুপ তারার কথায় হেসে ফেলল। ব্যক্তি বৈশিষ্ট্য ধরে রেখে কথা বলে তারা। রৌদ্রুপ নিবিড় কণ্ঠে বলল, আমাদের সমাজে এসব মানুষ হচ্ছে মরিচিকা। আশেপাশে মানুষদের আজেবাজে কথা বলে জ্ঞান দেবে, কিন্তু নিজের চরিত্র দিকে কোনো খেয়াল নেই। এসব মানুষদের যত পারো এড়িয়ে চলবে তারা। তারা কিঞ্চিত পরিমাণ হাসল। রৌদ্রুপ ছাদের এপাশ ওপাশে হাঁটতে হাঁটতে বলল, আমার মা কি বলতে জানো, মেয়েরা হচ্ছে পানির মতন, যে পাত্র রাখা হয় সে পাত্র আকার ধারণ করে ফেলে। তুমি পানিকে ফ্রিজে রাখো, সে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তুমি আবার সেই পানিকে আগুনের তাপে রাখো, সে তৎক্ষণাৎ টকবগিয়ে ফুটতে থাকবে। এসব তোমার উপরে নির্ভরশীল। তুমি নিজেকে কিভাবে গড়তে চাও? নিজেকে শক্তভাবে গড়ে নিজের মতো বাঁচতে চাও, নাকি তরল হয়ে নিজের সত্তাকে বিসর্জন দিতে চাও? তারা নিভৃতেই বিস্মিত হল। নারী নিয়ে কি সুন্দর মনোভাব রৌদ্রুপের। আসল পুরুষের বৈশিষ্ট্য হয়তো এটাই। একজন সত্যিকারের সুপুরুষ কখনো নারীর গায়ে হাত তুলে নিজের শক্তি জাহির করে না, বরং নারীকে সম্মান করে, পরম স্নেহে আগলে রাখে। তারা নিজের ভাবনার জালে বারবার আটকে যায়। আপন মনে আবারও গভীর চিন্তায় মত্ত হয়ে গেল সে। রৌদ্রুপ টি শার্ট পরিধান করে টিভির সামনে গিয়ে বসল। তারা আপন মনে পা দোলাচ্ছে আর কি যেন ভাবছে। রৌদ্রুপ পাশ থেকে একবার তারা বলে ডাক দিল, তারার তবুও কোনো সাড়া নেই। রৌদ্রুপ এবার উঠে গিয়ে তারার একেবারে মুখোমুখি হয়ে বসল। অস্ফুটে বলল, তারা তারা কিছুটা হকচকিয়ে উঠল। রৌদ্রুপ তারার হাতে পানির গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল, তোমার যে কি হয় মাঝে মধ্যে আমি না ভেবে পাই না। মাঝে মধ্যে খুব হাসি খুশি থাকো, মাঝে মধ্যে আবার গুরু গম্ভীর বেশে থম মেরে বসে থাকো। তোমায় নিয়ে আর পারলাম না তারা। তারা অবিলম্বে মাথাটা নিচু করে ফেলল। নিচুর স্বরে বলল, সারাদিন আমি ঠিকই থাকি রৌদ্র, রাত হলেই আমার পুরনো দিনের কথা, সেই মানুষগুলোর পৈশাচিক আচরণের কথা খুব মনে পড়ে আমার। আমি আর তখন ঠিক থাকতে পারি না। আমি কেন ওই অপ্রিয় মানুষগুলোকে ভুলতে পারি না রৌদ্র? জীবনে খুব প্রিয় কিংবা অপ্রিয় মানুষগুলোকে কখনো একেবারে ভোলা যায় না। মনের কোনো না কোনো এক কোণে এরা রয়ে যায়। সেসব মানুষদের একেবারে ভুলে যাওয়া হয়তো সম্ভব তারা, কিন্তু তুমি তাদের মনে করার চেষ্টা করো না। মনে করবে তোমার জীবনের একটা খারাপ অবস্থায় ছিল সেটা। সব কিছু শুরু যেমন আছে তেমন শেষও আছে। এই জীবনের খারাপ মুহূর্তগুলো পরিসমাপ্তিও খুব শীঘ্রই হবে তারা। অযথা এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। তোমার মতো কত মেধাবী একটা মানুষের মূল্যবান সময় কিনা নষ্ট হচ্ছে ওসব মানুষের কথা ভেবে। এসব কিন্তু একদম ঠিক না। আর এসব চিন্তা করে মন খারাপ করবে না। কেউ না থাকুক, তোমার আমি তো আছে। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মেরে হাত ভেঙে দেবো না আমি? তারা হেসে ফেলল রৌদ্রুপের এহেন আদুরে আচরণ দেখে। রৌদ্রুপ সত্যিই একটা ভালো মনের মানুষ, কথা বললেই মনটা ভালো হয়ে যায়। তারা মুখ গোমরা করে বাড়ি থেকে বের হয়েছে রৌদ্রুপের সঙ্গে। সকালেই কেন কোচিংয়ের ক্লাসটা হতে হলো? বিকেলে হতো। রৌদ্রুপ তারার হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। তারা ভয়ে ভয়ে রৌদ্রুপের সঙ্গে ওপরে উঠে এদিক ওদিক তাকাতে শুরু করলো। কোচিংয়ে নিশ্চয়ই সে একা নয়, আরও অনেকেই তো আছে। কিন্তু অজানা আশঙ্কায় তারা বারবার শিউরে উঠল। রৌদ্রুপ ভেতরে ঢুকে একজন ভদ্রলোককে সালাম দিল। তারাও রৌদ্রুপের দেখা দেখি সালাম দিল। রৌদ্রুপ তারাকে ইশারা করে ভদ্রলোকটিকে বলল, এই যে স্যার, আপনার ছাত্রী, আপনার হাতে তুলে দিয়ে গেলাম। খেয়াল রাখবেন একটু। পড়াশোনা না করলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবেন। পড়াশোনার ব্যাপারে আমি সবসময় সিরিয়াস। এসব ব্যাপারে অবহেলা আমি মেনে নিতে পারি না। উক্ত ভদ্রলোকটিও রৌদ্রুপের সঙ্গে একমত হলো। তারার হৃদয়ঙ্গম হলো যে এটাই কোচিংয়ের মেইন টিচার। তারা ফ্যাল ফ্যাল করে স্যারের দিকে তাকিয়ে রইল। ক্লাস ঢুকতেই তারা দেখল বেশ বড়সড় একটা ক্লাস। সে শুধু একা নয়, এখানে আরও অনেকে আছে তার মতো। তারা কিছুটা ভয়ার্ত দৃষ্টিতে চারপাশে একবার তাকালো। সামনের বেঞ্চগুলো সব দখল হয়ে গেছে। তারা তাই একটু পেছনে গিয়েই বসলো। সেখানে বসা মাত্রই এক এক করে সবাই তারার দিকে তাকাতে শুরু করলো। তারা সেদিকে মনোযোগ না দিয়ে স্যারের লেকচারের দিকে ধ্যান দিল। এটা নতুন কিছু নয়। স্কুল জীবনে ও ক্লাসে নতুন কেউ আসলে সবার কেন্দ্রবিন্দু থাকতো সে ব্যক্তি। তারা এসবের সাথে পরিচিত, তাই খুব একটা অস্বস্তি অনুভব হয়নি তার। ক্লাসে বেশ ভালোই লেগেছে তারার। যদিও কোনো সঙ্গী সাথী না থাকা একটু বিরক্তি বোধ হয়েছে, তবুও খুব যে খারাপ লেগেছে তেমনও না। ক্লাস থেকে বের হয়েই তারা ভয়ার্ত দৃষ্টিতে এপাশ ওপাশ ফিরে তাকালো। কি ব্যাপার,
রৌদ্রুপ কোথায়? তারা ব্যাগ থেকে ফোনটা বের করলো। ক্লাসে আজকে স্যার বলেছিল ফোন ক্লাসে আনা যাবে, তবে সাইলেন্ট মুডে রাখতে হবে। ব্যাগ থেকে ফোনটা বের করেই তারা রৌদ্রুপের নাম্বারে কল করলো। রৌদ্রুপ কলটা ধরেই বলল, হ্যাঁ বলো তারা। তারা ফোনটা শোভনীন্দ্রের খানিকটা সামনে ধরে বলল, রৌদ্রপ আপনি কোথায়? আমি দেখতে পাচ্ছি না আপনাকে। জলদি আসুন, ক্লাস শেষ হয়ে গেছে তো আমার। এখন এখন আমি অফিস থেকে বের হবো কি করে? তুমি একা বাড়িতে ফিরতে পারবে না? আমি আমি একা একা বাড়ি ফিরবো কি করে? আমি তো কিছুই চিনি না। আপনি একটু কষ্ট করে আসুন না রৌদ্রপ। আজকে একটু কষ্ট করে একেবারে চলে যাও, কালকে থেকে আমি নিতে আসবো। তারা আর কিছু বলার আগেই রৌদ্রুপ ফোনটা কেটে দিল। হ্যালো। কি হলো, এত চুম করলে কেন? এমনিতে এত বড় বড় কথা শোনান আমায়, জ্ঞানের ভান্ডার। এখন সামান্য কাজের জন্য আমায় নিয়ে যেতে পারছেন না? আপনার কাজই আগে। আমি কেউ না, কিছুই না আমি। একটাবার আমার কথা চিন্তা করা উচিত ছিল রৌদ্রপ। আমি কিছু না, জানি না বাড়ি ফিরবো কি করে আমি। আজ আমি কোথাও যাব না, দাঁড়িয়ে থাকবো আমি এখানেই। যত রাত হবে হোক, আমি যাব না কোথাও। যতক্ষণ অবধি আপনি আমায় নিতে না আসবেন, আমি এক চুল পরিমাণও নড়বো না। তারা ফোন হাতে স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ কে যেন তারার মাথায় কিছু দিয়ে টোকা দিল। তারা মাথায় হাত দিয়ে দেখল একটা ছোট্ট শুকনো বড়ুইয়ের আটি। তারা কিছুটা বিব্রত হলো। বড়ুইয়ের আটিটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আবার সামনের দিকে তাকালো। আবারও অপ্রত্যাশিতভাবে তারার মাথায় বড়ুইয়ের আটি নিক্ষেপ করা হলো। তারা বিরক্ত হয়ে মাথায় হাত দিয়ে পেছনে তাকালো। ওমা, এ কি? রৌদ্রুপ অবস্থান করছে সেখানে, হাতে শুকনো বড়ুই আর বাঁদনের ঠোঙা। তারা হতবিহ্বলের ন্যায় রৌদ্রুপের দিকে তাকিয়ে রইল। নিজের দিকে এভাবে তারাকে তাকিয়ে থাকতে দেখে রৌদ্রুপ আবারও বড়ইয়ের আটি মুখ থেকে বের করে তারার মাথায় ঢিল মারল। মাথায় আবারও ঢিলের আঘাত পড়াতে তারার হুঁশ ফিরে এলো। রৌদ্রুপের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি নাকি অফিসে আসতে পারবেন না? এখন এলেন কি করে? এখন আসেনি, তোমার ছুটি হওয়ার আগে থেকে দাঁড়িয়ে আছে। এত আগে এসেছেন? কই, আমি তো দেখিনি। আর আপনি তো আমায় বললেন আপনি আসতে পারবেন না। তাহলে এত কাছাকাছি থাকা সত্ত্বেও কেউ যদি আমাকে না দেখে, তবে আর কি করার বলো? আমি থাকা যা, না থাকাও তো তা। তারা রৌদ্রুপের এত গাম্ভীর্যপূর্ণ জবাব মেনে নিতে পারল না। মৌনতা এলিয়ে নিজেই বলল, আজকাল প্রায়ই দেখছি অফিস কামাই দিচ্ছেন। বস কিছু বলে না নাকি? একটু তো কড়া হওয়া দরকার বসের। রৌদ্রুপ তারা পাশাপাশি হেঁটে চলেছে। রৌদ্রুপ নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলল, বলেনি আবার? বলতে কিছু বাকি রেখেছেন কিনা সেটা বলো। আজ সকালে অফিসে ম্যানেজারের কাছে ছুটি চাইলাম, সে ছুটি দিতে নারাজ। তাই বলেছি বড় ভাই অসুস্থ, আমি তার সঙ্গে হসপিটালে আছি। তারা রৌদ্রুপের কথা শুনে পেটে হাত দিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ও মা, আপনার ভাইও আছে? জানতাম না তো। কোন হসপিটালে ভর্তি হয়েছেন? মজা করছো আমাকে নিয়ে? ছুটিটা কিন্তু তোমার জন্য নিয়েছিলাম আমি। তারা রৌদ্রুপের যুক্তির সঙ্গে আবার হেরে গেল। এবার চুপচাপ হাঁটতে শুরু করলো। এই রৌদ্রুপের সঙ্গে কথা বলেও কোনো লাভ নেই। সব কথাই যুক্তি আর যুক্তি। এত যুক্তি পায় কোথায় কে জানে। রৌদ্রুপ নীরবতার সমাপ্তি কাটিয়ে বলল, আজ কেমন লাগলো কোচিংয়ে? পড়াশোনার মান কেমন? ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে। পড়াশোনার মানও খুব ভালো। তবে আমি যখন ক্লাসে ঢুকলাম, সবাই এমনভাবে তাকিয়েছিল যেন আমি মানুষ না, আমি বাঘ ভালুক। আমার ওটাতে বেশি বিরক্ত লেগেছে। তারার মুখে সম্মতিসূচক শব্দ শুনে রৌদ্রুপ ভেতরে প্রবেশ করল। টেবিলে সব নতুন নতুন বই, এগুলো আজ বিকেলেই কেনা। স্যার তারাকে বইয়ের একটা লিস্ট দিয়ে বলেছিল বইগুলো কিনে নিতে। রৌদ্রুপ পরে বিকেলে বাইরে গিয়ে বইগুলো এনে দিয়েছে তারাকে। তারা আয়নার সামনে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। আকস্মিক রৌদ্রুপের সামনে গিয়ে দুঠোঁট নাড়িয়ে তারা বলল, আচ্ছা রুদ্র, আমি কি সুন্দর? কেন? না এমনি, বলো না, আমি কি সুন্দর? খুব সুন্দর। শুধু তুমি না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর। তারা নিজের দুই গালে হাত বুলিয়ে বলল, তাই? আমি তো ছোটবেলা থেকে শুনে এসেছি আমি সুন্দর না। আমি মোটেও আমার চাচা ফুপিদের মতো অতটা সুন্দরী না। আমাকে দেখে নাকি মনেই হয় না আমি ওই বংশের মেয়ে। তুমি একটা প্রবাদ শুনেছো তারা? কি প্রবাদ? যা চোখেতে যারা লাগে ভালো, আমার চোখে তোমাকে ভালো লাগে বলে যে সবার লাগবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা। এক একজন মানুষের কাছে তোমার ব্যক্তিত্ব, তোমার সৌন্দর্য আলাদা। আর সবার তোমাকে ভালো লাগবে এমনও কোনো কথা নেই। তুমি মানুষ তারা, তুমি তার বিরানি নাও যে সবার তোমাকে ভালো লাগবে। তুমি যেমন তুমি তেমনই। আর কারোর জন্য নিজেকে পরিবর্তন করো না। সবার পছন্দ হচ্ছে তোমার তুমিটাই সবচেয়ে সুন্দর। তারা এক ঝাঁক বিস্ময় নিয়ে রৌদ্রুপের দিকে তাকালো। কি সুন্দর বাচনভঙ্গি,
কি সুন্দর কথার ধরন। নিত্যকর্ম সেরে তারা তীব্র প্রয়াসে চাঁদ দেখার উদ্দেশ্যে ছাদের দিকে অগ্রসর হল। আজকে কোচিং থেকে নিজে একা একাই বাড়ি ফিরেছে সে। রৌদ্রুপ বলেছিল নিজে গিয়ে নিয়ে আসবে, কিন্তু রোজ রোজ এভাবে অফিস কামাই দেওয়াটা পছন্দ না তার আর। সে কারণে রৌদ্রুপকে চমকে দিয়ে নিজে একাই বাড়ি চলে এসেছে। রৌদ্রুপ অবশ্য এই কারণে প্রথমে হালকা রাগ করেছিল, তবে পরে তারা সাহসের জোর দেখে আর কিছু বলেনি। তারা ধীর পায়ে ছাদের সিঁড়ি মারিয়ে ছাদের ওপরে উঠল, হাতে একখানা খাতা আর কলম। তারা আকাশের দিকে একবার তাকালো। চাঁদটাও আজ ফাঁকি দিল তাকে। বড্ড শুনশান নীরবতা বিরাজমান চারিদিকে। তারা শূন্য আকাশের দিকে তাকে মুচকি হাসল। বিলম্ব না করে ছাদের কিনারা ঘেঁষে রেলিংয়ের ওপরে হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। হাতের কোণ থেকে খাতা আর কলমটা বের করল। ঝাপসা চোখে খাতার থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে তাতে তারা কয়েকটা শব্দ সাজালো। শব্দগুলো ছিল ঠিক এরকম। তারা নিজের চক্ষুযুগল দুখানি খাতার দিকে বুলিয়ে একবার ক্ষীণ হাসল। কাপা কাপা হাতে লিখাতার ওপর বেশ কয়েকবার হাত বোলালো। গভীর নীরবতার শেষে আকাশের উদারতার প্রতীকস্বরূপ যখন বাতাস বইতে শুরু করল, তারা নিজের খাতার মাঝ থেকে ছেঁড়া পৃষ্ঠাটা সেই বাতাসে উড়িয়ে দিল। নিজের মনে ভেসে যাওয়া শব্দগুলোকে একগুচ্ছ করে সাজিয়ে অনমনেই বিড়বিড় করে বলল। পরক্ষণেই তারা আবার নিচের দিকে তাকালো। বাতাসে কাগজখানা পৃথিবীর কোন অঙ্গে গিয়ে পৌঁছাবে সে তা জানে না। বিরামহীনভাবে মুক্ত বাতাসের আনাগোনায় তারা নীরবে চোখ বুজে ফেলল। এই কষ্টের কথা কাউকে বলা যায় না, কাউকে না। আকাশের দিকে তাকিয়ে অস্ফুটতেই তারা বলল, কিন্তু আকাশের কাছ থেকে কোনো প্রত্যুত্তর এলো না। তারা খানিকটা স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকল। পর মুহূর্তেই আবার চোখ ফিরিয়ে নিল। এই প্রশ্নের উত্তর হয়তো কেউ জানে না, এই চঞ্চল নিবিড় আকাশও না। জানলে হয়তো তখনই উত্তরটা দিয়ে ফেলত। বাতাসে বারবার চুলগুলো আলুথালু হয়ে চোখে মুখে বাড়ি খাচ্ছে তারার, কিন্তু এতেও তারার কোনো বোধ নেই। ছন্ন ছাড়া বিশাল আকাশের নিচে মুক্ত মানুষের মতো বারবার হেঁটে বেড়াচ্ছে তারা। প্রতিটা চলার পদক্ষেপে তারার উদাসীনতা বেশ লক্ষণীয়। তারা পেছনের দিকটায় একবার তাকালো। পেছনে কেউ নেই। সুখের ভাগ সবাই নিতে চায়, তবে দুঃখের ভাগ নেওয়ার সময় মানবজাতির এত স্বার্থপরায়ণতা কেন? তারা আবারও প্রশ্নের উত্তর খুঁজে বেড়ালো, কিন্তু আশানুরূপ কোনো উত্তর খুঁজে পেল না। কারো কাছে কোনো উত্তর নেই, এমনকি তারা নিজের কাছেও না। তারা স্থির হয়ে মেঝেতে হাত ছড়িয়ে বসল। পরনে ওড়নাটার বেশিরভাগ অংশই মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মৃদু বাতাসে তারার বারবার ঘোর লেগে আসছে। হঠাৎই পেছন থেকে কে যেন কানে ফিসফিস করে বলল। তারা চমকে উঠে পেছনে তাকাতেই দেখতে পেল সেই চিরচেনা মুখটিকে। পরনে হালকা ছাই রঙের শার্ট। তারা নিচে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিমায় হাসল। অমাবস্যার রাত হয়, চারিদিকের হালকা ছোপ ছোপ আলো তারার মুখমণ্ডলে নিজের সৌন্দর্য জাহির করছে। তারা লম্বা শ্বাস নিল, চিরচেনা মুখটার দিকে তাকিয়ে আরেকবার হাসল। এটা যার কেউ নয়, তার অতি প্রিয় একজন মানুষ, তার জীবনসঙ্গী রৌদ্রুপ। রৌদ্রুপ তারের দিকে তাকিয়ে মৃদু হাসল। খোলা আকাশের নিচে দুজন, একাকিত্বতার মহিমায় অদ্ভুত রাত। বাতাসে একটা প্রেম প্রেম গন্ধ, অক্লান্ত হৃদয়ের কিছু উথাল পাথাল ঢেউ, সামনে প্রিয় মানুষের মুখ। রৌদ্র পাগল মনে পলকহীনভাবে তাকিয়ে রইল। যতবার চোখের পলক পড়বে এই চন্দ্রপ্রিয়া নারীর সৌন্দর্য বহুগুণ বাড়বে। রৌদ্রুপ আনমনে হেসে ফেলল। সেই হাসির কোনো শব্দ নেই। প্রাণঢালা সৌন্দর্যের উপহার হিসাবে এটাই হয়তো প্রাপ্তি তারার। তারা নির্মল হৃদয়ে রৌদ্রুপের দিকে একবার তাকালো। চোখ মুখে বিন্দু বিন্দু ঘাম। তাতে নেই কোনো কলুষতা, নেই কোনো পাশবিকতা। নারীর প্রতি তীব্র সম্মানবোধের ছাপ যেন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তারা এক হাত রৌদ্রুপের হাতে রাখল। হাতে কারো স্পর্শ পেয়ে রৌদ্রুপ পলক ভেলে তারার দিকে আবার মনোযোগ দিল। তারা রৌদ্রুপের হাতে নিজের হাতখানি গুঁজে দিল। কাতর গলায় বলল। রৌদ্রুপ তারার মুখের দিকে একবার তাকালো। পরক্ষণেই তারার হাতটা মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে বলল, কিছুক্ষণ আগে রৌদ্রুপ, আমি আপনাকে কত অবহেলা করেছি, আপনার থেকে দূরে দূরে থেকেছি।
আপনার অনেক মতামতের গুরুত্ব দিইনি আমি। আপনার কখনো রাগ হয়নি রৌদ্র? তারা রৌদ্রপের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে রৌদ্রপের দিকে তাকালো। রৌদ্র ভাবুক ভঙ্গিতে বলল, একটা কম বয়সী মেয়েকে আমি বিয়ে করেছি, তার থেকে খুব বেশি ম্যাচুরিটি আশা করাটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। তুমি তোমার বয়স অনুযায়ী আচরণ করবে, এটা তো স্বাভাবিক। আমার বাবা একটা কথা বলতেন, তুলার পরে নরম যদি কোনো বস্তু থাকে সেটা হলো নারী। নারীদের কষ্ট দিয়ে নয়, বরং আদর করে আগলে রাখতে হয়। আমি তোমাকে ঠিক সেইভাবে আগলে রাখতে চেষ্টা করেছি। তারা রৌদ্রপের দিকে তাকিয়ে ব্যথিত দৃষ্টিতে একবার তাকালো, পরক্ষণেই বলল, আমি আমার জীবনে অনেক খারাপ পরিস্থিতির শিকার হয়েছি রৌদ্র। একটা বাচ্চা তার মায়ের সাথে সবচেয়ে বেশি ক্লোজ। আমার জ্ঞান হবার পর থেকে আমি আমার মায়ের সঙ্গে কোনো ভালো মুহূর্ত কাটাইনি। আমি বড় হয়েছি আয়ার কাছে। স্কুলে টিফিন টাইমে সব বাচ্চাদের মা ক্লাসে গিয়ে তাদের খাইয়ে দিত। আমার ক্ষেত্রে সেটা কখনোই হয়নি। আমি সব সময় বাইরের কেনা খাবার খেয়ে কাটিয়েছি। আমার কখনো টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু টাকা দিয়ে কি ভালোবাসার অভাব পূরণ করা যায়? টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তবে আমি নির্দ্বিধায় পৃথিবীর সমস্ত সুখ কিনে নিতাম। অল্প বয়সেই আমি বাস্তবতা বুঝে গিয়েছিলাম। বাস্তবতা নির্মম হলেও সত্য। কত কোটি কোটি মানুষ এই পৃথিবীতে, কিন্তু আবার এই পৃথিবীতেই আমার আপন বলতে কেউ নেই। শুনেছিলাম দুঃখ শেয়ার করলে নাকি কমে যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেউ আসলে দুঃখের ভাগ নিতেই চায় না। সুখের ভাগিদার হতে সবারই কত হামলাহামলি, তবে দুঃখের ভাগ নেওয়ার সময় মানব জাতির এত কেন স্বার্থপরতা? পৃথিবীর মানুষের বিকৃত মন মানসিকতা দেখতে দেখতে না আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। মাঝে মধ্যে মনে হতো হুট করে যদি কোথাও হারিয়ে যেতে পারতাম, কিন্তু কোথায় যেতাম? আমার তো যাওয়ার মতো জায়গা ছিল না। সব থেকেও আমার কখনোই কিছুই ছিল না, কিচ্ছু না। তারা হঠাৎ গম্ভীর হয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। রৌদ্রুপ তারার সন্নিকটে গিয়ে দাঁড়ালো, শান্ত গলায় বলল, দুঃখের ভাগ না নেওয়ার বিষয়টা আমাদের দোষ না, তারা আমাদের মনের দোষ। আমাদের মানুষদের মনের সুখ শোষণ করার ক্ষমতা খুব বেশি হলেও দুঃখ শোষণ ক্ষমতা খুব কম। নিজেদের দুঃখই আমরা কাজ করতে পারি না, অন্যের দুঃখের ভাগ নেব কি করে? তারা চুপ করে রৌদ্রুপের কথা শুনতে লাগলো। রৌদ্রুপ আবারও বলল, আর শোনো, মাঝে মধ্যে হুট করে হারিয়ে যাওয়ার দরকার, তবে তো স্বল্প সময়ের জন্যই, কারণ নিজ সত্তা হারিয়ে খুব বেশি দিন টিকে থাকা যায় না। তারা রৌদ্রুপের কথা শুনে খানিকক্ষণ রৌদ্রুপের দিকে তাকিয়ে থাকলো। বিস্ময়সূচক কণ্ঠে বলল, আপনি এত কিছু কি করে জানেন রুদ্র? আমার করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার কাছে কি করে থাকে? সব প্রশ্নের উত্তর আমরা কি করে দিতে পারি তারা? প্রশ্নের উত্তরগুলোকে নিজের শক্তিশালী মন মানসিকতা দিয়ে ভেঙে গুড়িয়ে দিতে হবে। তুমি চেষ্টা করো, দেখবে তুমি নিজে সব পারছো। কোনো প্রশ্নের উত্তর দিতে তখন আর ভয় কাজ করবে না। তোমার মনের তীব্র শক্তি তোমার কাছে আসা প্রশ্নগুলোর সবচেয়ে বড় উত্তর। তারা নির্বিঘ্নেই মাথা নত করল। রৌদ্রুপ তারার মুখ পানে তাকিয়ে বলল, আগের তারা আর এখনকার তারার মধ্যে বেশ তফাৎ। আগে কিছুতে কিছু হলেই তুমি কেঁদে ফেলতে, ছোট্ট ছোট বিষয়ে তুমি কেটে কেটে একসার হতে, কিন্তু এখন নিজের দিকে একবার তাকিয়ে দেখো। তোমার জীবনের কত খারাপ পরিস্থিতির কথা তুমি আমাকে বললে, তবুও তোমার চোখ থেকে এক বিন্দু পানি পড়ল না। এটা কি পরিবর্তন নয় তারা? তুমি সব পারবে, সব। অপেক্ষা শুধু সময়ের। ইউ আর আ ব্রেভ গার্ল। তোমাকে রুখে দাঁড়ানোর মতো সত্যি কারণেই। তারা একবার নিজের দিকে তাকালো। সে কি সত্যি রৌদ্রুপের বলা ব্রেভ গার্ল? সত্যি? কোচিং সেন্টারের বাইরে এসে তারা রাস্তার দিকে তাকালো। ছিটেক্রুটা বৃষ্টি। একটু পরে যে বড় বড় ফোঁটায় যে বৃষ্টি নামবে তাতে কোনো সন্দেহ নেই। তারা একবার কাঁধের ব্যাগটার দিকে তাকালো। সকালে রৌদ্রুপ জোর করে ব্যাগে রেইনকোটটা ঢুকিয়ে দিয়ে বলেছিল, আকাশটা কেমন মেঘলা মেঘলা, মন বলছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে রেইনকোটটা পরে রিক্সা নিয়ে চলে এসো। রৌদ্রুপের কথা মনে হতেই তারা মুচকি হাসল। যা বলেছিল তাই হলো, আসলেই বৃষ্টি নামল। ব্যাগ থেকে রেইনকোটটা বের করে তারা একটু আড়ালে গিয়ে সেটা পরে নিল। একটু সামনে গিয়ে মুদি দোকান থেকে কয়েকটা পলিথিন কিনে নিল তারা। তারপর পায়ের জুতোর ওপরে দুটো আর হাতে দুটো বেঁধে নিল, না হলে বৃষ্টির পানি ছোঁয়াতে হাত ভিজে যায়। তারা রিকশার খোঁজে সামনে বেশ খানিকটা হেঁটে যেতেই জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। তারা সিদ্ধান্ত নিল সে আজ হেঁটেই বাড়ি যাবে। কথা মতো তারা হাঁটতে শুরু করলো আবারও। রৌদ্রুপের কথা মনে পড়ছে কেন এত? কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো কেন যেন বিষাদময় লাগছে, কোথাও যেন একটা থমকানো ভাব। আচ্ছা, রৌদ্রুপ নেই বলেই কি এমন লাগছে? কেন নেই রৌদ্রুপ? টিভি সিনেমাতে যখন বৃষ্টির মধ্যে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে তখন ভয় পেয়ে নায়িকাগুলো চমকে ওঠে নায়ককে জড়িয়ে ধরে। রৌদ্রুপ কেন এলো না?
যদিও নায়িকাদের মতো কখনোই সেভাবে রৌদ্রুপকে জড়িয়ে ধরত না সে, কারণ এই বিদ্যুতে চমকে ওঠার আওয়াজটাতে ভয় লাগে না তার। একা একা বড় হয়েছে সে, এসব ভয় পাবার সময়গুলোতে কেউ তো পাশে ছিলই না। তবে ভয় কিসের? পুরনো স্মৃতি মনে পড়তেই তারা কিছুটা গম্ভীর হয়ে পড়ল। ভাবনার সমাপ্তি ঘটিয়ে বাইরে তাকালো। রাস্তাটা কেমন যেন নীরস। মানুষজন সব দোকানের সামনে ছাউনিতে আশ্রয় নিয়েছে, তাই তেমন ভিড়ভাট্টা নেই। তারা যেন কেমন ঝলমলিয়ে উঠল, হাত পা এপাশ ওপাশ করে ছুটতে লাগলো। বাইরে এত বৃষ্টি, তবু বৃষ্টির একটা ফোঁটাও গা লাগছে না। কি মজার না ব্যাপারটা! রৌদ্রুপ থাকলে অবশ্য আরও মজা হতো। রৌদ্রুপ গল্প করত, হাসত। প্রথম প্রথম রৌদ্রুপকে খুবই বিরক্ত লাগত। গায়ে পড়া লোক মনে হতো, দেখলেই আগ বাড়িয়ে কথা বলতে আসতো। কিন্তু এখন আর সেরকম কিছুই মনে হয় না, খুব আপন আপন মনে হয়। রৌদ্রুপকে দেখলেই মনে হয় এই সুবিশাল পৃথিবীতে একটা অন্তত মানুষ আছে যাকে তারা নিজের বলতে পারে। বাকি সবাই তো আপন হয়েও পর, খুব পর। রৌদ্রুপের কথা মনে হতেই কেন যেন খুব খুশি লাগে তারার। আনমনে তারা চিন্তা করল, সে কি রৌদ্রুপে প্রেমে পড়েছে? ভালোবাসতে পেরেছে? পারেনি হয়তোবা। পৃথিবীর এই স্বার্থপরতা বহু পূর্বেই তার মন থেকে ভালোবাসার মিষ্ট অনুভূতিকে মুছে দিয়েছে। তাই ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই। ভালোবাসাটা টিভি সিরিয়ালেই সুন্দর, বাস্তবে ভালোবাসার আজ ধ্বংসস্তূপ। পৃথিবীতে যারাই নিঃস্বার্থভাবে ভালোবেসেছে তারাই ধ্বংস হয়ে গেছে সবার পূর্বে। ভালোবেসে আজ কেউই ভালো নেই, কেউ না। বাড়ি গিয়ে তারা আলস্য ভঙ্গিতে বিছানায় গিয়ে বসল। এখন কোনো বৃষ্টি নেই। সেও বাড়ি এলো, বৃষ্টিও চলে গেল। আকাশটাও কেমন যেন বৃষ্টি চলে যাওয়ার হলে আগেই যেত, তবে বৃষ্টি একেবারে চলে যায়নি। আরেকবার আসবে বৃষ্টি। আকাশটা যে এখনও মেঘলা। মেঘলা আকাশ মানেই আকাশের মন খারাপ। মানুষই মন খারাপ হলে কাঁদে, আকাশের বেলায় কেন অন্যরূপ হবে? আকাশের এখনও মন খারাপ। আকাশ একটু পরেই ভ্যা ভ্যা করে কাঁদবে। তখনই বৃষ্টি পড়বে, খুব জোরে, একেবারে পৃথিবী কেঁপে ওঠার মতো জোরে। তারা বই খাতা গুছিয়ে টেবিলে রাখল। 8:30টার মতো বাজছে। রৌদ্রুপ এখনো বাড়ি ফিরল না যে। অদ্ভুত আশঙ্কায় তারার ভেতরটা কেঁপে উঠল। তারা দ্রুত টেলিফোনটায় গিয়ে রৌদ্রুপের নম্বরে কল দিল। বাইরে এখনো খুব বৃষ্টি। পালা করে করে বেশ কয়েকবার বৃষ্টি নেমেছে, তবুও এই বৃষ্টি যেন আর থামে না। রৌদ্রুপের থেকে কোনো সাড়া পেল না তারা। রিং বেজেই চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত রৌদ্রুপের কোনো সাড়া নেই। তারা বিমর্ষ হয়ে টেলিফোনটা রেখে দিল। বাইরে যতবার জোরে জোরে বাজ পড়ছে, তারার মনও ততবার এক পুরুষের জন্য থমকে যাচ্ছে। ঠিক আছে তো মানুষটা? বৃষ্টির দিন কোথায় গেল মানুষটা? আজ এখনও বাড়ি ফিরল না। ফোন দিলে ফোন ধরছে না। রৌদ্রুপের অনুপস্থিতি কেন আজ এত ব্যথিত করছে তাকে? উৎকণ্ঠায় রাস্তার পাশের বারান্দাটার দিকে ছুটে গেল তারা। তুমুল বর্ষণে মেঝেতে পানি লেপ্টে রয়েছে আঠার মতো। বিক্ষিপ্তভাবে পানির কলা ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। তারা পানিতে পা রাখতেই চমকে উঠল। শীতলতার আহরণে কপালটা কুঁচকে গেল। বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে চোখ মেলে তাকালো। চোখে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু। রাতের আধারে জলের আভাস খানিকটা উথাল পাথাল করে দিল তাকে। চেনা মুখটিকে দেখার অপেক্ষায় গ্রিলের ফাঁক দিয়ে এদিক ওদিক ফিরে তাকালো। সবই ঠিকঠাক আছে, তবে অভাব শুধু সেই মানুষটির। অপেক্ষার প্রহর গড়িয়ে যাচ্ছে, তবুও কারো কোনো দেখা নেই। তারা উদ্বিগ্ন দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইল। বৃষ্টি ভেজা মাটির সুগন্ধ মাতাল করে তুলেছে তাকে। হঠাৎ নিচের দিকে চোখ যেতেই এক পলকের জন্য থমকে গেল তারা। আকাশের প্রবল বর্ষণের মাঝে দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে একটি পুরুষ। সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা, চুলগুলো আলুথালু হয়ে গেছে। টপটপ করে পানি পড়ছে কপাল বেয়ে। তারা হেসে বারান্দা থেকে ছুট লাগালো। মেঝেতে তার পানি মাখা পায়ের ছাপ ফেলে দৌড়ে গেল দরজাটার সামনে। কাঙ্ক্ষিত পুরুষটির কলিং বেল বজানোর অপেক্ষায় দাঁড়িয়ে রইল সে। বুক ধুকফুক আওয়াজ করে উঠানামা করছে। তারা তৃষ্ণার্ত হৃদয় দরজাটা খুলে দিল। রৌদ্রুপ ভেজা শরীরে সেখানে অবস্থান করছে। গা থেকে অবলীলায় পানি গড়িয়ে পড়ছে। রৌদ্রুপ বিস্মিত হয়ে বলল, একে আমি বাইরে ছিলাম, তাই বৃষ্টিতে ভেজে গেছে। তুমি ভেজলে কি করে? তারা একবার নিজের শরীরের দিকে তাকালো। তার শরীর থেকেও নির্দ্বিধায় পানি গড়িয়ে পড়ছে। তারা বিলম্ব না করে ভেজা শরীরেই দৌড়ে ভেতরে ঢুকে গেল। বৃষ্টি ভেজা জামাকাপড় পাল্টে ঘরে আসতেই রৌদ্রুপ দেখল ঘর একেবারে ফাঁকা। আয়নায় কাজল দিয়ে বড় বড় করে লিখা, আপনি ভেজেছেন আকাশের মন খারাপের শোকে, আর আমি ভিজেছি আপনার অনুপস্থিতির শোকে। রুদ্রুপ লেখাটাতে হাত বুলিয়ে মৃদু হাসল। কি অদ্ভুতভাবে অনুভূতির প্রকাশ!
নারী হৃদয়ের অসামান্য মমতা কতটা তীক্ষ্ণ। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুদ্রুপ তারাকে বলল, পড়াশোনার কি খবর? আমি তো কাজের জন্য এত খবর নেওয়ার সুযোগ পাই না, তাই বলে আবার ফাঁকি দিও না। রোজগার পড়ার হিসেব কিন্তু আমি কড়ায় ঘন্টায় বুঝে নেব। আমি মোটেও সেরকম না, সারাদিন পড়াশোনা করি, আমি তো গুড গার্ল। রুদ্রুপ তারার কথা শুনে হাসল। হাসি মাখা ঠোঁট দুটো এলিয়ে বলল, আমি জানি তো তুমি গুড গার্ল, শুধু গুড না, ব্রেভ গার্ল। তারা মাথা এদিক ওদিক ঘুরিয়ে রৌদ্রুপের সঙ্গে তাল মেলালো। বিছানা থেকে বালিশটা হাতে চেপে ধরে রৌদ্রুপ বলল, কোচিংয়ের কি অবস্থা? ক্লাসমেটদের সঙ্গে কথাবার্তা হয় নাকি মুখ গোমরা করে বসে থাকো? তারা রৌদ্রুপের কথার প্রত্যুত্তরে বলল, কথা বলি টুকটাক, তবে সেরকম আড্ডা দেওয়া হয় না। স্যারের লেকচার আর পড়ার দিকেই মনোযোগ থাকে বেশি আমার, তাই খুব একটা প্রয়োজন ছাড়া কথা বলা হয় না। রৌদ্রুপ তারার কথা শুনে তাড়াতাড়ি বলল, একটা কথা তো বলতেই মনে ছিল না আমার। দেখো, রাগ করো না, সামনে তোমার অ্যাডমিশন টেস্ট, এখন পড়াশোনা একটু বেশি করতে হবে, এটা তো জানোই। আমি আরেকটা ভালো কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি, ওটা বিকাল 4:30 থেকে শুরু। কালকে থেকে ওখানে জয়েন করবে। লাঞ্চ টাইমে অফিস থেকে বের হয়ে আমি নিয়ে যাব তোমাকে। তারা রৌদ্রুপের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। খানিক পরে তারা রৌদ্রুপের দিকে তাকিয়ে বলল, একটা প্রশ্ন করি রৌদ্র, হুম, অবশ্যই। আমি কাউকে বুঝতে পারি না কেন? একটা মানুষ ভালো কিংবা খারাপ কিনা সেটা বুঝতে পেলেও তো, মানে বুঝে গেলেও তো সেই মানুষটার মন বুঝতে হয়, আমি সেটা পারি না কেন? রৌদ্রুপ তারার কথা শুনে মৃদু হাসল। সোজা হয়ে উঠে বসে বলল, কাউকে বোঝার প্রয়োজন নেই, তুমি আগে নিজেকে বোঝো, নিজেকে জানো। নিজের মনটা যখন ঠিকঠাকভাবে তোমার কাছে স্পষ্ট হবে, তখন একটা মানুষ ভালো কিংবা খারাপ কিনা তা বোঝার মতো ক্ষমতা তোমার হবে। তারা এক পাহাড় সমতুল্য বিস্ময় নিয়ে বলল, আপনি খুব জ্ঞানী মানুষ রৌদ্র, কত কিছু জানেন আপনি, কত কিছু বোঝেন আপনি। সবচেয়ে ভালো বোঝেন আমাকে, আমার ভেতরের আমিটাকে। একটা মানুষ কখনো আরেকটা মানুষকে বুঝতে পারে না, তারা সে যা বলে কিংবা করে সেটা শুধুমাত্র অনুমান করে। তারা রৌদ্রুপের কথা শুনে তাচ্ছিল্যপূর্বক হেসে বলল, সেই অনুমান করার ক্ষমতাটুকুও যদি আমার থাকতো। তারার এহেন আক্ষেপপূর্ণ কথা শুনে রৌদ্রুপ একবার তারার দিকে তাকালো। তারা মুখ গম্ভীর করে নির্নিমেষ দৃষ্টিতে বসে আছে। রৌদ্রুপ ছোট ছোট শ্বাস ফেলল। কেমন নির্জীব নিষ্ক্রিয় লাগছে না পরিবেশটা? হয়তো লাগছে। মন খারাপের ঝড় উঠেছে হয়তো কারো মনে, সে কারণেই এমন লাগছে। সকালে ঘুম থেকে উঠেই রৌদ্রুপ পাশে হাত বোলালো। এ কি, তারা তো নেই। হুড়মুড় করে দরজা খুলে বের হতেই রান্নাঘরের সামনে টুংটাং আওয়াজ। রৌদ্রুপ কৌতূহল বশত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তারা নাশতা বানানোর আয়োজন করছে। রৌদ্রুপ তারার সামনে গিয়ে বলল, এসব তোমার করার কি প্রয়োজন? আমি থাকতে এত হাত পা পুড়িয়ে রান্নাবান্না করার দরকার তো আমি দেখি না। রান্নাবান্না দেখে একবার মনোযোগ চলে গেলে পরে বলবে আমি পাকা গিন্নি হতে চাই। রুদ্র, আমারও পড়াশোনা ভালো লাগছে না, আমি বলে দিলাম এসব মোটেও চলবে না। স্টুডেন্ট মানুষ, পড়াশোনা আর পড়াশোনা, রান্নাঘরে আসা যাওয়া তোমার বন্ধ। তারা বিরক্ত হয়ে রৌদ্রুপের দিকে তাকালো। ময়দামাখা হাতটা নেড়ে বলল, আপনার আজে বাজে বকা শেষ হলে আপনি সরুন তো। সারাদিন ঘরে বসে অকাজ করা ছাড়া আর তো কোনো কাজ নেই আমার। এবার দেখি এই রান্নাটা একটু আয়ত্তে আসে কিনা। সেসব নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই, আমি আগে সব কিছু ভেবে রেখেছি। তোমার পড়াশোনা শেষ হলে তোমাকে আমি নিজে রান্না শেখাবো। তবুও যদি রান্না বান্না না পারো তবে আলাদা করে কোর্স করাবো। তোমাকে রৌদ্রপুর কিচেনের মাস্টার শেফ বানাবো, তবে এখন না, আরও কিছু বছর পরে। রৌদ্রুপের কথা শুনে তারা দম ফাটিয়ে হাসতে লাগলো। মাস্টার শেফ, আলাদা রান্নার কোর্স, ওয়াও! হাসতে হাসতে তারা বলল, আমি অনেক সুন্দর রান্না করব রৌদ্র। দেখা যাবে চিনির জায়গায় লবণ দেব, লবণের জায়গায় চিনি, শেষ বেলায় দেখা যাবে আমার রান্না খেয়ে দেশবাসী বদ হজমে আক্রান্ত হচ্ছে। সকালের ক্লাসটা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আজ বেশ দেরি হয়ে গেল তারার। দুপুরবেলা স্নান সেরে জামা কাপড়গুলোকে ছাদে শুকাতে দিতে গেল সে। হাতে ছোট্ট একটা বালতি, তাতেই টুপলি করে রাখা ভেজা জামা কাপড়। ছাদের দুধারে বাঁশ দিয়ে আটকে রাখা রশিগুলোতে কাপড় মেলে দিল তারা। রোজ রোজ সব কাজ রৌদ্রুপের আশায় ফেলে রাখাটা অনুচিত। সারাদিন কাজকর্ম করে বাড়ি ফিরে কারুরই এসব করতে ভালো লাগে না। জামা কাপড়গুলো ছাদে ঠিকঠাকভাবে শুকাতে দিয়ে শূন্য বালতি হাতে তারা ছাদে সিঁড়ি যখনই পা দিল তখনই শুনতে পেল নিচতলার ফ্ল্যাটের কয়েকজন কি যেন বলাবলি করছে। তারা একবার সিদ্ধান্ত নিল তাদের সঙ্গে গিয়ে একটু আলাপ জমাবে। দুপাই গিয়েও গেল, কিন্তু পরমুহূর্তে কেন যেন আর কথা বলতে ইচ্ছে হলো না।
সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ল। ভালো লাগে না এখন আর মানুষের কোলাহলে যেতে, একা থাকেই শ্রেয়। একাকিত্ব আর যাই করুক কখনো মানুষের মতো কষ্ট দেয় না। দুপুরে খেয়ে দিয়ে তারা রেডি হলো, ব্যাগ গুছিয়ে বের হলো। রৌদ্রুপ নিতে এসেছে তাকে, নতুন কোচিংয়ে নিয়ে যাবে আজকে। বাড়ির নিচেই রৌদ্রুপ দাঁড়িয়ে আছে। তারাকে বের হতে দেখে রৌদ্রুপ এগিয়ে এলো। তারা সন্নিকটে এসে তারার কাঁধ থেকে শক্ত ব্যাগটা খুলে নিয়ে নিজের কাঁধে ঝুলিয়ে নিল। তারা রৌদ্রুপের দিকে তাকিয়ে মুচকি হাসল। ভাবুক কঞ্চে বলল, আগে কেমন ছিলেন তা জানি না, কিন্তু বিয়ের পর থেকে দেখে আসছি আপনি খুব অফিস কামাই দিচ্ছেন। না হলে নির্দিষ্ট সময়ের পূর্বেই বাড়ি চলে আসছেন। এটা কিন্তু মোটেও ঠিক না। আমাকে ঠিকানা বলে দিলেই পারতেন, আমি একা একাই চলে যেতাম। আমি অফিস কামাই নিজের জন্য দিইনি, তোমার জন্যই দিয়েছি। আজ অবশ্য অফিস কামাই দিইনি। তাহলে আমার দুপুরের ব্রেক টাইম থাকে, তখন সবাই লাঞ্চ করি আর কি। আজ ব্রেক টাইমে আমি বের হইনি, অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই এই বিকেল আমার ব্রেক টাইম। ব্রেক টাইমের কথা বলে যে বাইরে বের হলেন, খেয়েছেন কিছু, নাকি বের হয়ে সোজা এখানে চলে এসেছেন? না না, সেরকম না, আমি খেয়েছি হোটেলে। তারা রুদ্রূপের কথা শুনে হাঁ ছেড়ে বাঁচল। এখন যদি রুদ্রূপ বলতো সে কিছু খায়নি, তবে তারার খুবই কষ্ট হতো। শুধু শুধু তার জন্য মানুষটার কত কষ্ট। রুদ্রূপ তারার দিকে তাকিয়ে বলল, এই কয়েক মাস পরেই শুনেছি একটা প্রমোশন হওয়ার কথা, তখন হয়তো ওরা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এই আনুমানিক বিকেল 5:30-6টায়। তারার চোখে মুখে কিছুটা খুশির ঝলকানি দেখা দিল। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলল, আপনার তো প্রমোশন আর প্রমোশন, সরকারি চাকরি বলে কথা। দেরি আছে সেসবে, খুব বেশি দিন হয়নি আমি জয়েন করেছি। আমার থেকে অনেক সিনিয়র স্যাররা আছেন, কোথায় আমি আর কোথায় ওনারা। সারাদিন টেনশনে মাথা ফেটে যাচ্ছে, ওনাদের তো খুব শান্তি। তারা রৌদ্রূপের দিকে তাকিয়ে অপ্রসন্ন গলায় বলল, একটা গাছ একেবারে গাছ হয়ে যায় না, ছোট্ট চারা থেকে বৃষ্টি পেতে পেতে তারপর গাছ হয়। আপনি তো এখনো জুনিয়র, শ্রম কখনো বৃথা যায় না। প্রমোশন পেতে পেতে একসময় আপনিও সিনিয়রদের তালিকায় পৌঁছে যাবেন। হুট করে কি কেউ বড় হয়ে যায় বলেন? যায় না তো, ছোট থেকেই তো একটা মানুষ বড় হয়। রৌদ্রূপ পরিস্ফুট দৃষ্টিতে তারার দিকে তাকালো। কি সুন্দর সান্ত্বনার ভাষা। বিস্ময়পূর্বক কণ্ঠে রৌদ্রূপ বলল, তুমি তো বড় হয়ে যাচ্ছ দিন দিন, জ্ঞানী মানুষ, আমার পারিবারিক মোটিভেশনাল টিচার। জ্ঞানী মানুষের সঙ্গে থেকে জ্ঞানী না হয়ে উপায় কি? আপনার সঙ্গে থেকে থেকে তবুও মগজে একটুখানি বুদ্ধির উদয় হয়েছে, না হলে আমি তো পুরোই ক্যাবলাকান্তি দাস। কোচিং থেকে বের হয়েই তারা ক্লান্ত দৃষ্টিতে হাঁটা ধরল। বাড়ি ফেরার শর্টকাট রাস্তা রৌদ্রূপ চিনিয়ে দিয়েছে। তারা রৌদ্রূপের কথা অনুযায়ী হাঁটা ধরল। মাঝপথে হঠাৎ তারা দেখল একটি বাচ্চা তার বাবা মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে। তারার চক্ষু যুগলে অতর্কিতভাবে অশ্রুবিন্দু হানা দিল। ঝাপসা দৃষ্টিতে তারা দূরপানে তাকিয়ে বাচ্চার সাথে বাবা মায়ের খুনসুটির মুহূর্তগুলো পর্যবেক্ষণ করল। কাঁপা কাঁপা পায়ে আবারও পথ চলতে শুরু করল। ভারাক্রান্ত মনে তারা নিজেকে প্রশ্ন করল, তার জীবনে এমন সুখানুভূতি এলো না কেন? বাবা মায়ের আঙুল ধরে হাঁটার তীব্র আকাঙ্ক্ষায় তারা বহুবার অপেক্ষা করেছে, কিন্তু কেউ যে আসেনি, কেউ না। নিজের শূন্য হাতগুলো একবার নিজেই ছুঁয়ে দেখল সে। বুকটা এত খালি খালি লাগছে কেন? তার হৃদয়ের একপাশে একটা গভীর খাদ রয়েছে, সেখানে রয়েছে শুধু শূন্যতা আর না পাওয়া কিছু আকাঙ্ক্ষার অভিব্যক্তি। নিদ্রায় যাওয়ার আগে বারান্দায় এসে থেমে থেমে বয়ে যাওয়া বাতাসে গা ডোবালো রৌদ্রূপ। তারা অকস্মাৎ রৌদ্রূপের পাশ ঘেঁষে বসল। রৌদ্রূপ নির্লিপ্ত চাহনিতে তারার দিকে তাকালো। তারার স্থির দৃষ্টি রৌদ্রূপকে প্রবলভাবে ব্যথিত করল। তারা নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমি আমার জীবনে আমার ছোট ছোট আঙুলগুলো ধরা চটে একটা মানুষ কেন পেলাম না রুদ্র? আমার কেন কেউ ভালোবাসলো না? আমি কি ভালোবাসার অযোগ্য? কেউ কেন আমায় ভালোবাসে না? কেউ কেন নেই আমার জন্য? আমার মূল্য কারো কাছে নেই, কেউ ভালোবাসলো না আমায়। আমি একাই রয়ে গেলাম। বুকের মাঝখানটায় কেন যেন খুব খালি খালি লাগছে। শূন্যতা আমায় এভাবে গ্রাস করলো। তারা নিরাশ চাহনি রৌদ্রূপকে সেই মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। বিনয়ী দৃষ্টিতে রৌদ্রূপ তারার দিকে তাকিয়ে বলল, না ধরো কেউ তোমার হাত, আমি তো আছে, আমি ধরবো। পুরো পৃথিবীর কাছে তোমার মূল্য কি সেটা আমি জানি না, তবে এটুকু মনে রেখো, আমার কাছে তুমি ধন রত্নের ন্যায় অমূল্য সম্পদ। রৌদ্রূপ তারার হাতটা শক্ত করে নিজের হাতের আওতায় নিয়ে গেল। হাতের আঙুলগুলো নরম পরশ এঁকে দিয়ে বলল, এটা ধরলাম তোমার হাত, মৃত্যুর আগ অব্দি আর ছাড়ছি না।
তারা রৌদ্রূপের হাতটা শক্ত করে ধরল। আকুলতা সম্ভাব্য কণ্ঠে বলল, আমার প্রতি আপনার আস্থা ভরসা কখনো যদি কমে যায় তখন আমি কি করব রৌদ্রুপ? তোমাকে আমি সম্মান করি দুইভাবে তারা। এক, নারী হিসেবে। দুই, আমার জীবনসঙ্গিনী হিসেবে। জীবনে যা কিছু হোক না কেন, তোমার প্রতি আমার বিশ্বাস, আস্থা, সম্মান এসব কখনোই কমবে না। তারা রৌদ্রূপের দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল। কাপা কাপা গলায় বলল, সত্যি রৌদ্রুপ, আপনি সত্যি সবসময় আমার উপরে এভাবে বিশ্বাস রাখবেন, এভাবে সম্মান করবেন আপনি আমায়? রৌদ্রূপ তারার কথা শুনে প্রগাঢ় হাসল। নিবিড় চাহনিতে নাদকতা ছড়িয়ে বলল, অতি কষ্টেও কেউ তোমার ন্যায় গুপ্তধনের সন্ধান পায় না। আমি অতি সহজে পেয়েছি বলে কি এর অমর্যাদা করবে? তারা চোখ থেকে জল উপচে পড়ল। ফোঁটা ফোঁটা তপ্ত জলের আভাসে চোখ জোড়া বহুমূল্যের হীরার ন্যায় চকচক করে উঠল। তারা সর্বাঙ্গে অদ্ভুত সুখ অনুভব করল। বিন্দু বিন্দু পানির কণা ছিল সেই সুখের প্রতীক মাত্র। রৌদ্রূপের বাহুডোরে নিজেকে দেখতে কেন যেন খুব ইচ্ছে করছে তারা রৌদ্রূপের অন্তঃস্থলে মাথা রাখল। পৃথিবীর সর্বসুখ যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। তারা একবার মাথা উঁচু করে রৌদ্রূপের মুখপানে চাইল। রৌদ্রূপের চোখ দুটো বন্ধ, শুধু দুহাত দিয়ে জড়িয়ে রেখেছে তার চাঁদকে। এত দেমাগী মেয়ে আমি আগে কখনো দেখিনি। আজ অবধি একটা কথাও বলল না আমাদের সঙ্গে। এত দেমাগ আসে কোথা থেকে? ঢং যত সব। কোন রাজা বাহাদুরের মেয়ে? এত অহংকার, এত নাটক। তারা প্রতিবেশীদের কানাঘুষা শুনতে পেয়ে পাশ ফিরে তাকালো। উক্ত কথাগুলো যে তাকেই উদ্দেশ্য করে বলা, সেটা হৃদয়ঙ্গম হতে দেরি হলো না তার। তবুও নিঃশব্দ পদক্ষেপে হেঁটে চলে এলো সে। হৃদয়ে ব্যথার বান ছুঁড়ে দেওয়ার জন্য ওই কথাগুলোই যথেষ্ট ছিল। ঘরে এসেই তারা মেঝেতে হেলান দিয়ে বসল। সত্যি কি সে দেমাগী? হতে পারে সে একটু চাপা স্বভাবের, কিন্তু না বুঝে না জেনে এত বাজে বাজে কথা কেন বললেন ওনারা? তারা বিধ্বস্ত দৃষ্টিতে চোখের পাতা ফেলল। দুপুরে সে ছাদে ভেজা কাপড় চোপড় মেলে দিতে গিয়েছিল, আর ফিরে আসার সময় কয়েকজন নারী প্রতিবেশীর এহেন রুক্ষ আচরণের শিকার হল সে। তারা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তৈরি হতে হবে তাকে এখন। একটু পরেই আবার বের হতে হবে ক্লাসের জন্য। ক্লাসে গিয়ে বসতেই তারা দেখল পেছনের কয়েকজন মেয়ে মিলে কি যেন আলাপ আলোচনা করছে। তারা বিরক্ত হয়ে পাশ ফিরে বসল। মেয়েগুলোর আলাপ আলোচনার মুখ্য বিষয় তারা জানে, তাই সেদিকে মনোযোগ না দেওয়াই ভালো। ক্লাসে একটা ছেলে আছে, নাম জুবাব। পড়াশোনায় দুর্দান্ত, কিন্তু সবার কাছে তার দোষ একটাই, সে একটু চুপচাপ, শান্তশিষ্ট, অন্তর্মুখী স্বভাবের। কারো সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না। তবে পড়াশোনার ব্যাপারে কেউ সাহায্য চাইলে সেটাতে সর্বোচ্চ সাহায্য করে। কিন্তু হুজুগে বাঙালির এদিকে কোনো খেয়াল নেই। কারো গুণ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু দোষ, একটা দোষ থাকলেই হয়েছে কাজ। সেটাকেই ঘুঁটিয়ে নাটিয়ে নাড়াচাড়া না করা অবধি তাদের শান্তি নেই। সহসা দুপুরের কথা মনে হতেই তারা আবার দীর্ঘশ্বাস ফেলল। এমন সমালোচনার শিকার সে নিজেও আজকে হয়েছে। এই ব্যাপারগুলো আসলেই কষ্টকর। ক্লাস শেষে রোজকার মতো সবাই নিজেদের পথ ধরল। তারাও সামান্য হেঁটে গিয়ে রিকশা দাঁড় করিয়ে তাতে উঠল। এই অলিগলির রাস্তাগুলোতে রিকশা দিয়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। সঙ্গে রৌদ্রূপ থাকলে বেশ ভালো হতো। রৌদ্রূপবিহীন জীবন যেন ভাবতেই পারছে না তারা। পৃথিবীতে রৌদ্রূপ ছাড়া তারার আর কেউ নেই। এ কারণেই হয়তোবা, আবার এমনও হতে পারে সে রৌদ্রূপকে ভালোবেসে ফেলেছে, তাই রৌদ্রূপবিহীন জীবন পরিকল্পনাও করতে পারছে না। ভালোবাসার কথাটা মাথায় আসতেই তারা কিছুটা স্নান হয়ে পড়ল। রৌদ্রূপের প্রতি একটা বিশেষ দুর্বলতা তার আছে, কিন্তু সেটাকে আদৌ ভালোবাসার কাতারে ফেলা যায় কিনা সে বিষয়ে তারা একেবারেই অনভিজ্ঞ। ভালোবাসার অনুভূতি কেমন হয় সেটা নিয়েও কোনোরূপ ধারণা নেই তার। তবে সে কিভাবেই বা বুঝবে রৌদ্রূপকে ভালোবেসেছে কিনা? নিহাতি তারার দুর্বলতা রৌদ্রূপ নাকি ভালোবাসা সেটা নিয়ে তারা আর ভাবল না। ভালোবাসার কথা ভাবতেই কেন যেন ভয় হয় তারার। পৃথিবীতে যাকেই তারা মন প্রাণ দিয়ে ভালোবেসেছে সেই চিরতরে তারার নিকট হতে নিরবিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণেই রৌদ্রূপকে ভালোবাসার প্রসঙ্গ বাদ। রৌদ্রূপকে হারিয়ে ফেললে তারা যে একেবারে নিঃশেষ হয়ে যাবে সেটা তারা বেশ আগে থেকেই উপলব্ধি করেছে। বাড়ি ফিরেই তারা বই খুলে বসল। গাদা গাদা পড়া শেষ করতে হবে তাকে। রৌদ্রূপ আসার আগে কোনোভাবেও পড়ার টেবিল থেকে ওঠা যাবে না। সামনে অ্যাডমিশন টেস্ট। রৌদ্রূপ এত কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছে, যদি একবার রৌদ্রূপের আশা ভঙ্গ হয় তাহলে সে নিজেই বড্ড কষ্ট পাবে। রৌদ্রূপ একটা ভালো আর উন্নত মনের মানুষ,
তাকে এভাবে কষ্ট দেওয়াটা একেবারে অনুচিত। রৌদ্রুপ চুপটি করে বিছানার উপরে বসল। রৌদ্রুপ বাড়ি ফিরে আসাতে তারা হন্তদন্ত হয়ে রৌদ্রুপের দিকে ছুটে গিয়েছিল। রৌদ্রুপ আবার বকা বেঁধে তারাকে টেবিলে পড়তে বসতে পাঠিয়েছে। পড়াশোনার ব্যাপারে কোনো ফাঁকিবাজি পছন্দ না রৌদ্রুপের। একটুও অবহেলা করা যাবে না পড়াশোনাকে, একটুও না। রাত 12টায় তারা খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে বসল। রৌদ্রুপ বালিশে হেলান দিয়ে টিভি দেখছে। তারা রৌদ্রুপের পাশে গিয়ে বসল। রৌদ্রুপ তারার অস্তিত্ব টের পেতেই সঙ্গে সঙ্গে টিভিটা বন্ধ করে দিল। তারা রৌদ্রুপের দিকে তাকিয়ে উতলা হয়ে বলল, রৌদ্র, আমি নাকি অহংকারী, আমি নাকি দেমাগী? সত্যি আপনার এসব মনে হয়? কে বলেছে এসব? দুপুরে ছাদে গিয়েছিলাম, আপনি তো জানেন রৌদ্র, আমি সবার সঙ্গে সেভাবে মিশতে পারি না, আমার ভালোও লাগে না। ছাদ থেকে ফিরে আসবো, তখনই এইসব শুনলাম। কানাকানি করছিল, বলছিল আমার নাকি খুব অহংকার, তাই আমি নাকি কারোর সঙ্গে কথা বলি না। ক্লাসেও এমনটা শুনেছি বহুবার। আমি ইচ্ছে করেই কথা বলি না, আমার দেমাগ বেশি। আমি কিভাবে সবাইকে একসঙ্গে খুশি রাখবো রৌদ্র? সবার কাছে ভালো থাকবো কি করে আমি? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে, যেখানে সবার কাছে ভালো হতে চায়। সে আলাদা আলাদা ধরনের মানুষ তারা। তুমি সবাইকে একসঙ্গে খুশি করবে কিভাবে? যে যাই বলুক না কেন, তুমি তো জানো তুমি কেমন। তোমার প্রতি কারো বিরূপ ধারণায় তোমার কিছু যায় আসে না। তুমি তুমি এমনিতে ওসব মানুষের কোনো কাজকর্ম নেই। তুমি নিজের মতো না থেকে যদি তাদের সঙ্গে বসে বসে অন্যের নিন্দা করতে, কূটনীতি করতে, তাহলে দেখতে তুমি কত ভালো। দরকার কি এসবের? ওরা এসব বলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি কষ্ট পেলে তো ওদের আনন্দ। তুমি এসব কথায় কোনো কান দেবে না। ওদের কথার আগুনে ওরাই জ্বলে পড়ে খাক। শুধু আমিই না, আমার একটা ক্লাসমেট আছে, নাম জুবাব। এত মেধাবী একটা ছাত্র, এমন চুপচাপ ধরনের হওয়াতে ক্লাসে তাকে নিয়ে নিন্দার শেষ নেই। আমি বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে। এরা হচ্ছে বোকা প্রাণী। শোনো, যার জানার পরিধি যত বেশি, তার বলের পরিধি তত কম। নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের চিন্তা করার কিছু মানুষের জন্মগত স্বভাব। এসব বলে কোনো লাভ নেই। যাই হোক, আর কে কি বলেছে বলো। আমাকে কিছু বলেনি, কিন্তু আরো কি কি যেন বলা বলি করছিল। 5 তলার ফ্ল্যাটের আন্টি, উনি বলছিল ওনার মেয়ে নাকি মেডিকেলে চান্স পেয়েছে। একেবারে ছেলেদের মতো করে গড়ে তুলবেন নাকি সে তার মেয়েকে, দরকার পড়লে বিয়েও দেবেন না মেয়েকে। ওনার এত শিক্ষিত মেয়ের জন্য নাকি পাত্র নাকি অযোগ্য হয়ে যাবে। কি অদ্ভুত একটা প্রবাদ শুনেছ? অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই ব্যাপারটা হয়েছে তাদের। একটা নারী যতই চেষ্টা করুক না কেন, সে কখনোই পুরুষের সমতুল্য হতে পারে না। আবার একটি পুরুষ যতই চেষ্টা করুক না কেন, সে কখনো একটা নারীর সমতুল্য হতে পারবে না। নারী পুরুষ হলেও একে অপরের পরিপূরক। দুজন দুজনে কমতি পূরণ করবে। এটাই তো পৃথিবীর নিয়ম। মানুষ কেন এই নিয়মের বাইরে গিয়ে নিজেকে বিশাল প্রমাণিত করতে চায়, এটা আমার মাথায় আসে না। সারাদিন পড়াশোনা আর অ্যাডমিশন টেস্টের চিন্তায় তারা এক প্রকার কাহিল। এর মধ্যে আবার অনলাইনে কী সব ক্লাস করতে হচ্ছে। পড়তে পড়তে চোখে যেন সর্ষে ফুল দেখছে তারা। এই অ্যাডমিশন টেস্টের প্যারা শেষ হলে সে হাঁফ ছেড়ে বাঁচবে। সারাদিন পড়াশুনো নিয়ে থাকতে থাকতে রৌদ্রূপের সঙ্গেও তেমন কথা হয় না। রৌদ্রূপ অফিস থেকে আসার পরেও রৌদ্রূপকে তেমন সময় দিতে না পারার আক্ষেপে তারা দিন দিন গুমড়ে মরছে। এখন তো প্রায়ই রাত জেগে পড়তে তারার। সে কারণে রৌদ্রূপ তারার অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়ে। তারা উদাসীনভাবে হেলতে দুলতে টেবিল থেকে উঠল। রৌদ্রূপ পাশের ঘরে বসে আছে। তারার কাজের ব্যাঘাত ঘটবে ভেবে এই ঘরে তেমন একটা আসে না রৌদ্রূপ। তারা রান্নাঘর সামনে গিয়ে দেখল বড় বড় 2 বস্তা ভর্তি আদা রসুন নিয়ে এসেছে রৌদ্রূপ। তারা বস্তার মুখ থেকে আদা রসুন বের করল। এগুলোর খোসা ছাড়াবে সে এখন বসে বসে। সারাদিন পড়া করতে আর ভালো লাগে না এখন। পুরো ঘর ভর্তি বই খাতা এদিক ওদিক লুটোপুটি খাচ্ছে। রৌদ্রূপ টেস্ট পেপার গাইড কোনো কিছুতে কমতি রাখেনি। রান্নাঘরে খুটখাট শব্দ পেয়ে রৌদ্রূপ দৌড়ে এলো। তার আগে আদা রসুন নিয়ে বসতে দেখে রৌদ্রূপ রান্নাঘর থেকে একটা পিঁড়ি নিয়ে বসল। তারার দিকে তাকিয়ে বলল, পড়ানো শেষ? আজকের জন্য শেষ, আমার আর ভালো লাগছে না পড়তে। রৌদ্রূপ তারার কথা শুনে তার মতো করে আদা রসুনের খোসা ছাড়াতে আরম্ভ করল। তারা রৌদ্রূপের কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলল, আমি বলেছি আপনাকে কিছু করতে, আমার কাজ আমি করতে পারি, দরকার নেই আপনার হেল্প। তাই নাকি? সংসার বুঝি তোমার একার? সংসারের কাজ তুমি একা কেন করবে? তারা অপ্রসন্ন দৃষ্টিতে একবার রৌদ্রূপের দিকে তাকালো। মুখ গোমড়া করে বলল, আপনার সঙ্গে কথা বলাটাই বেকার। বলো না তাহলে। তোমার তো এমনিতে আমাকে ভালো লাগে না,
জোর করে কথা বলার আর কি দরকার? তারা স্থির দৃষ্টিতে রৌদ্রূপের দিকে একবার তাকালো। রৌদ্রূপ মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। তারা নিঃশব্দে মনে মনে বলল, আপনার সঙ্গে কথা না বলে আমি মরে যাবো রুদ্র। আপনি কিভাবে বললেন কথা না বলতে? আপনার প্রতি ভালো লাগাটুকু প্রকাশ করিনি বলেই কি আপনি ভেবে নিলেন আমি আপনার প্রতি বিরক্ত? আমি কি আদৌ আপনার উপর বিরক্ত হতে পারি? সেই শক্তি কি আছে আমার? তারা আবারও রৌদ্রূপের দিকে তাকালো। ওভাবে মনে মনে কথা বললে রৌদ্রূপ শুনবেই বা কি করে, আর জানবেই বা কি করে? তারা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিল। রৌদ্রূপ আর চোখে একটু পরপর তারার দিকে তাকালো। তারা সহসাই রৌদ্রূপের দিকে তাকিয়ে বলল,